হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত IAS, IPS অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. গুড মর্নিং, বসুন। আপনার নাম? অভিষেক সরকার। অভিষেক, আপনি একটু নিজেকে ইন্ট্রোডিউস করুন। Sir, my name is Abhishek Sharda. I belongs to Makhalia village, which is situated in Mogunatpur block of South 24 Kolkanas. Sir, I did my secondary education from Manipur High School and higher secondary from Tosharala Sorbaria Sanatan High School in 2016. Thereafter, I pursued my graduation degree in Geography Honours from Dhruva College in 2019. And from then, I started preparing for various competitive exams as well as WBCS. Sir, this was my second prelims as well as first mains and first interview. My hobby is, sir, Lathi Khela, and in my free time, I help my father in farming. Sir, recently I have cracked MTS exam, which was conducted by Staff Selection Commission of India. গুড। আপনার লাঠি খেলা আপনার হবি? Yes, sir. এটা একটা মার্শিয়াল আর্ট। হ্যাঁ, মার্শাল। আপনি আরো গোটা 3-4 মার্শিয়াল আর্টের নাম করুন ইন্ডিয়ার বিখ্যাত যেগুলো। হ্যাঁ, বক্সিং, জুডো, তাইকোন্ডো, সিলাম্বাম। আপনি এটার নাম শুনেছেন, কালারি পার্ট 2? হ্যাঁ স্যার, কালারি পার্ট 2 একটা হচ্ছে কেরলের একটা মার্শাল আর্টস। কি হয় এটাতে? ওখানে যুদ্ধের মতন একটা মার্শাল আর্টস হয়, কিন্তু স্যার আমি পার্টিকুলারলি জানি না। কতদিন শিখছেন লাঠি খেলা? স্যার, ছোটবেলাতে আমার একটা হবি ছিল, মানে আমি একটা সংঘের সাথে যুক্ত, মানে ভারত সেবাশ্রম সংঘে আমি হচ্ছে একটা সদস্য, তো ওরাই হচ্ছে ট্রেনিংটা দেয় এবং সেই থেকে তার প্রতি একটা কনফিডেন্স সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো কতদিন ধরে হচ্ছে? সেই আপনার আমি যখন 1-2 থেকে পড়তাম তখন থেকে। এখন রেগুলার প্র্যাকটিস করেন? না স্যার, প্র্যাকটিস হয় না, আমার যেহেতু সময় পাই না, তো এই জন্য পড়াশোনার ক্ষেত্রে আর বাবা যেহেতু কৃষিকাজের সাথে যুক্ত, বাবাকে একটু সাহায্য করতে হয় কৃষিকাজে, ওই জন্য যখনই সময় পাই মাঠে তখনই এমনি বিকেলবেলা করে একটু খেলা। কত বিঘে জমি আছে আপনার? স্যার, ওটা জানি না, কিন্তু আমাদের কয়েকটা বাগান আছে। কিসের বাগান? পেয়ারা বাগান। আচ্ছা, সবগুলোই পেয়ারা বাগান? পেয়ারা বাগান আছে কিছু, আর কয়েকটা 15 কাঠার মতন আপনার মানে হচ্ছে 15 কাঠার মতো ধান জমি আছে। ধান জমি আছে। আপনি WBCS জয়েন্ট ভিডিও হতে চাইছেন, তাই তো? কেন? স্যার, জয়েন্ট ভিডিও যেহেতু আপনার ব্লকের হচ্ছে সেকেন্ড হাইস্ট পোস্ট, এবং সেক্ষেত্রে আপনার লোকাল যারা পাবলিক আছে তাদের সাথে একদম সরাসরি গ্রাসরুট লেভেলে কথা বলা যাবে এবং তাদের সাথে কাজও করা যাবে। তাছাড়াও জয়েন্ট ভিডিওর একটা আপনার সোশ্যাল রেসপেক্ট এবং অনার অনেকটাই আছে, যেখানে সমাজে আপনার সম্মানটা অনেকটা বেশি অন্যান্য পোস্টের থেকে। তাছাড়া এখানে একটা জব সিকিউরিটির একটা বিষয় আছে, এই জন্য জয়েন্ট ভিডিও চুজ করেছি। আপনার অনার্স কিসে ছিল? জিওগ্রাফি। জিওগ্রাফিতে।
মগরাহাট আপনার কি জন্য ইম্পর্টেন্ট? মগরাহাট কোন জেলায়? স্যার মগরাহাট আমাদের এই জেলায়, মানে দক্ষিণ চব্বিশ পরগনা, আমি মগরাহাটের এই অন্তর্গত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক কি, বৈশিষ্ট্য কি? স্যার দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম জেলা, যেটি 9,960 বর্গ কিলোমিটার অন্তর্গত, এবং আপনার সুন্দরবন, যেটি বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, এটা আপনার দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে। তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক ঐতিহ্যবাহী স্থান, যেমন আপনার কপিলমুনি আশ্রম বলুন, বা জটার দেওয়াল বলুন, বা সম্প্রতি যে সৃষ্টি হয়েছে কৈলানের স্বামীনারায়ণ মন্দির, প্রচুর টুরিস্ট অ্যাট্রাকশন হবে, সেই জন্য দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে বিখ্যাত। ঠিক আছে, বেশ। অভিষেক, তোমার মার্কসটা এইচএস এর থেকে গ্র্যাজুয়েশনে তো কমে গেল কেন বলো তো? স্যার গ্র্যাজুয়েশনে যেহেতু অনার্স ছিল, তো ওই জন্যে আপনার পড়াশোনাটা একটু অনেকটা কম ছিল, অনার্সে কম পড়তে হয় না স্যার, কম পড়তে হয় না, কিন্তু একটু আমার একটু লো হয়ে গেছিল পড়াটা, প্রচুর তো সেই জন্য। আচ্ছা, খবরের কাগজ পড়ো রেগুলার? হ্যাঁ স্যার পড়ি। কোন খবরের কাগজ পড়ো? টাইমস অফ ইন্ডিয়া পড়ি আর আনন্দবাজার পড়ি। আচ্ছা, তো টাইমস অফ ইন্ডিয়া আজকের পেপার পড়েছো? স্যার পুরোটা দেখা হয়নি, ওই ফোনে দেখেছিলাম কিছুটা। আচ্ছা, টাইমস অফ ইন্ডিয়া যে পড়ো, টাইমস অফ ইন্ডিয়ার চিফ এডিটর কে এখন? জয়দীপ ঘোষ। জয়দীপ ঘোষ? জয়দীপ বোস। আচ্ছা, বেশ। টাইমস অফ ইন্ডিয়া কতগুলো জায়গা থেকে পাবলিশ হয়? স্যার সম্ভবত 55টি এডিশন পাবে, কতগুলি জায়গাতে জানি না, কিন্তু 55টি এডিশন পাবে। আচ্ছা, গভর্নরের সাইন করা নিয়ে, বিলের গভর্নরের সাইন করা নিয়ে রিসেন্টলি একটা কোর্টের খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট আছে, বলতে পারো কোনটা? স্যার এই কিছুদিন আগে মানে কেরলার একটি গভর্নর, উনি সাইন করেন, কতগুলি বিলে সাইন করেনি, তো কেরালা না স্যার, সরি স্যার, তামিলনাড়ুতে সম্ভবত। তো সেই নিয়ে বলেছিল যে গভর্নর ওইভাবে করতে পারে না, সুপ্রিম কোর্ট বলেছে যে গভর্নর ওইভাবে কোনো যে ক্ষেত্রে লেজিসলেটিভ যে এটাকে পাস করে দিয়েছে, আইনটাকে পাস করে দিয়েছে, সেক্ষেত্রে নিজের ইচ্ছা মতন এটাকে আটকে রাখতে পারে। এটা কত আর্টিকেলে পড়ে, কত নম্বর আর্টিকেল কনস্টিটিউশনে? গভর্নর এক্সিকিউটিভ পাওয়ার 164, হ্যাঁ 164 না 68? স্যার আর্টিকেলটা ওটা এক্সিকিউটিভ পাওয়ার 64 এবং কত আর্টিকেল 68। আচ্ছা, তুমি যে কেসটা বললে ওটা পাঞ্জাব গভর্নরের কেসে নয় না, তামিলনাড়ু না কেরালা? স্যার সম্ভবত তামিলনাড়ু। আচ্ছা আচ্ছা, তুমি একটা জিনিস বলো দেখি ভাই, এই যে সিলকারা টানেলে রিসেন্টলি কি হলো? ওই 41 জন তো 17 দিন আটকে ছিল, ওই জন্য ওই আপনার অস্ট্রেলিয়া থেকে একটা স্থপতিবিদ, যেমন পল ডিক্স নাকি নামটা বর্তমানে রিকালেক্ট করতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে সিলকারা টানেলটা কোন ন্যাশনাল হাইওয়ের উপরে? দেখো ন্যাশনাল হাইওয়ে টানেলের দুদিকে কোন জায়গা আছে, কোন কোন জায়গা আছে? স্যার এটা চারধাম প্রকল্পের অন্তর্গত। কেদারনাথ সম্ভবত আমি না করতে পারছি ন্যাশনাল হাইওয়ে। না। আচ্ছা, এই যে কলকাতা থেকে দিল্লি ন্যাশনাল হাইওয়েটা গেছে, এর বর্তমান নাম্বারিং কত? NH2? শিওর? সব চেঞ্জ হয়ে গেল তো, নাম্বারিং সব চেঞ্জ হয়ে গেছে না? এখন এটা জানা NH তো ছিল, এখন কত? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ছিল, এখন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আছে, কিন্তু নাম NH কত ওটা? বেশ। লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে বলতে পারবে? NH7 ছিল, এখন NH44। তাহলে 7 ছিল 44 হয়েছে, তুমি জানো তার মানে? তাহলে দুইটা কত নম্বর কত হয়েছে? আচ্ছা বেশ। এই যে দুয়ারে সরকার প্রকল্প চলছে জানো, লাস্ট
কবে হলো এটা দুয়ারে সরকার? 15 দিনের ক্যাম্প হয় বোধহয় না? হ্যাঁ স্যার, লাস্ট এবছর মনে পড়ছে যেহেতু নভেম্বর ডিসেম্বরে হয়নি একটা তোমাদের গ্রামে হয়নি? স্যার নভেম্বর ডিসেম্বরে গ্রাম সভা হয়েছে, অক্টোবরে না দুয়ারে সরকারটা হয়নি। আচ্ছা, তাহলে লাস্ট কটা ক্যাম্প হয়েছে এখন পর্যন্ত? 1 2 3 4 করে মোটে 6টা 7টা 8টা 9টা। তিনটে 4টে 5টা হবে। কতগুলো স্কিম লাস্ট দুয়ারে সরকারে কতগুলো স্কিম ছিল গভর্নমেন্টের যেগুলোতে কাজ হয়েছে? 35টা মতো এতগুলো স্কিম যেটা দেখেছি। আচ্ছা, আমার একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সম্বন্ধে জানো তো? কতগুলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ইউনাইটেড নেশনস বলে রেখেছে, মানে কনসেনসাসে আছে? জানি না, কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসটা জানি, কতগুলো গোলস জানি না। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কতগুলো সেটা জানো? আচ্ছা, এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস একটা তো উদাহরণ দিতে পারো? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের ডেফিনিশন বলতে পারবো, উদাহরণ দিতে পারবো। আর ডেফিনিশনটা শুনি কি? যে বর্তমান সময়ে যে সমস্ত আমরা সম্পদগুলো ব্যবহার করছি, সেই সমস্ত সম্পদগুলোকে আপনার অতীতকালেও যাতে আপনার যে জেনারেশন তারা ব্যবহার করতে পারে, সেইভাবে বর্তমান সময়ে সম্পদগুলোকে ব্যবহার করতে হবে, যাতে অতীতকালে মানে ভবিষ্যৎকালে আপনার যে জেনারেশনটা আছে তারাও ব্যবহার করতে পারে। এই COP28 হলো না? হ্যাঁ। কোথায় হলো জানো? COP28 দুবাইতে। দুবাই। আচ্ছা, COP28 এ ভারতের স্ট্যান্ড কি ছিল বলো দেখি, একটু শুনি। ভারত কি বললো? কোনো কমিটমেন্ট, স্টক নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? কার্বন এমিশনস নিয়ে কিছু একটা হয়েছিল, ভারতের কিছু একটা স্ট্যান্ড করেছিল, তো বর্তমানে এটা মনে পড়ছে। কার্বন ট্রেডিং ব্যাপারটা জানো? কার্বন ট্রেডিং না স্যার। কার্বন ক্রেডিট জানি। কিরকম কি জিনিস? নাম শুনেছি। কার্বন ক্রেডিট ওই 1000 কেজি কার্বনকে 1 কার্বন ক্রেডিট বলা হয়, এটাই জানি। 1000 কেজি কয়লা নিলে কি তাহলে 1 কার্বন ক্রেডিট বলতে পারবো? স্যার ওই বিষয়ে ধারণা নেই বলতে আমি। আচ্ছা, সালোক সংশ্লেষ দিনে হয় না রাতে হয় না? সব দু সময় হতে পারে? স্যার সালোক সংশ্লেষ প্রধানত দিনে হয়, কিন্তু আপনার যদি রাত্রেবেলা আমি আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে করি তখনও সালোক সংশ্লেষ হয়। যে কোনো লাইটে কি সালোক সংশ্লেষ হতে পারে? আপনার রেড এবং ব্লু লাইটে সব থেকে বেশি হয়, রেড লাইটে একটু কম হয়, মানে গ্রিন লাইটে সব থেকে কম হয় সালোক সংশ্লেষ, আর সাদা লাইটে সব থেকে বেশি। আচ্ছা আচ্ছা, তুমি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই না? পশ্চিমবঙ্গ থেকে কজন এমপি রয়েছেন বলো দেখি? 58 জন। এখন 58 জনই রয়েছেন? না, এখন 57 জন রয়েছে। মাননীয় মহুয়া মৈত্রকে এক্সপাল করে দেওয়া হয়েছে, এক্সপালশন দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এথিক্স কমিটির চেয়ারম্যানের নামটা বলো তো ভাই? কোন আর্টিকেল এথিক্স কমিটি বসে? পার্লামেন্টারি কমিটি দুটো হয়, একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি আর একটা এথিক্স কমিটি। তো স্ট্যান্ডিং কমিটি আর অ্যাডহক কমিটি? অ্যাডহক কমিটি, সরি অ্যাডহক কমিটির মধ্যে এটা এথিক্স কমিটি যখন প্রয়োজন পড়ে 1997 এ এথিক্স কমিটি প্রথম তৈরি হয়েছিল, কিন্তু স্যার আগে এটা এর আগে কি কাউকে কোনোদিন এক্সপ্লেন করা হয়েছিল? হয়েছিল, কিন্তু সম্ভবত হয়েছিল, নামটা মনে করছি। আচ্ছা, ইকোনমিক্সে মোটামুটি ইন্টারেস্ট আছে? হ্যাঁ স্যার। এখন রেপো রেট কত চলছে? 6.5। শিওর? রিভার্স রেপো 3.35। উল্টো বললে না? না স্যার, রিভার্স রেপো কমই সবসময়। হ্যাঁ, রেপো রেটের থেকে সবসময় রিভার্স রেটটা কমই হয়। কেন? কারণ ওটা হচ্ছে সরি আপনার রেপো রেট হচ্ছে আপনার যেহেতু রিজার্ভ ব্যাংক আপনার
কমার্শিয়াল ব্যাংকগুলোকে ধার দেয়, সেক্ষেত্রে তাদের থেকে সুদের পরিমাণ ওই পরিমাণে পায়। এবং যেহেতু কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকে দেয়, যেহেতু রিজার্ভ ব্যাংক হচ্ছে মাদার অফ অল ব্যাংকস, সেক্ষেত্রে তাদের সবসময় কম হয়। তুমি যে জয়েন্ট ভিডিও পদে ঢুকবে, কোন দপ্তরে ঢুকবে, ডিপার্টমেন্ট কোনটা? স্যার মিনিস্টার অফ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট। পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট। এখন ওখানকার অনারেবল মিনিস্টার কে আছেন? মাননীয় প্রদীপ মজুমদার। আচ্ছা, তুমি আরো দুজন মিনিস্টারের নাম বলো যারা, আচ্ছা তুমি দুজন মহিলা মন্ত্রীর নাম বলো দেখি পশ্চিমবঙ্গে। স্যার চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, খুব ভালো কথা। আচ্ছা, পশ্চিমবঙ্গে বনাঞ্চল কতটা আছে? ফরেস্ট কভার 13.5%। 13.5%। ফরেস্ট কভার মানেটা কি বোঝায়? মানে গাছ থাকলেই ফরেস্ট হয়ে যাবে না কি রকম? স্যার না, সেক্ষেত্রে আমরা যে কাল্টিভেশন করি সেটাও নিয়ে, সেটা এবং স্বাভাবিক উদ্ভিদ যেটা কাল্টিভেশন মানে ধান চাষ যেটা বলছো? না স্যার, আমরা যে হর্টিকালচার যেগুলো, আচ্ছা, ওইগুলো এবং যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, যেমন আপনার যে সমস্ত ইয়েগুলো মানে আপনার প্যারেন্ট ল্যান্ডগুলো আছে বা অন্যান্য যে ল্যান্ডগুলো আছে, সেখানে স্বাভাবিক যে উদ্ভিদগুলো যাবে ওইগুলোকে একসাথে ফরেস্ট কভার নিয়ে একসাথে ফরেস্ট কভার তৈরি। আচ্ছা, সেটা পুরোটা ফরেস্ট কভার? পুরোটাই ঠিক। কোনো এরকম থাকে মানে গাছপালার কোনো হাইটের ব্যাপার থাকে? গাছ তো ছোট হতে পারে। তোমার বাবার পেয়ারা গাছের জমিটা তাহলে ফরেস্ট কভার? হ্যাঁ, ওটা তো ফরেস্ট কভারের মধ্যে। তার ফরেস্টের যা যা রুল সব ওখানে অ্যাপ্লাইড হবে? না স্যার, এবার আপনার রিজার্ভ ফরেস্ট আছে, তারপর আপনার ন্যাশনাল পার্ক আছে, এই সমস্ত ভিত্তিতে তো ফরেস্ট কভারের উপর বিষয়গুলো অ্যাপ্লাই। আচ্ছা, মাই লাস্ট কোশ্চেন, তোমার মধ্যে কি কি কমি আছে, কি কি নেগেটিভ গুণ রয়েছে একটু বলো দিন, মানে ইয়ে রয়েছে? স্যার প্রতিটি ব্যক্তির মধ্যে পজিটিভ আর নেগেটিভ দিক থাকে, কিন্তু সব আমার মধ্যেও আছে, কিন্তু বর্তমানে আমি খুঁজে পাচ্ছি না যে কি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে অভিষেক, বাইরে যাও। থ্যাংক ইউ স্যার।